বরিশালের ব্যবসা বাণিজ্য একসময় কিন্তু নদীকেন্দ্রিক ছিল। পণ্য আনা নেয়ার সুবিধার জন্য নদী এবং খালের পাড়েই গড়ে উঠেছিল বেচাকেনা। মূলত একই ধরনের পণ্য যেখানে বেচাকেনা করা হতো সেসব জায়গাগুলো একটা সময় পট্টি হিসাবে পরিচিতি লাভ করে, যেমন কলাপট্টি, ফরিয়াপট্টি, পেঁয়াজপট্টি, ফলপট্টি ইত্যাদি। এ ধরনের পট্টির সংখ্যা বরিশালে 10 থেকে 12টির মতো। পট্টিগুলোর বর্তমান কী অবস্থা চলুন না দেখে আসি আজ। বরিশাল বরাবরই ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত। পর্তুগিজ আমল থেকে শুরু হয়ে পরবর্তী ব্রিটিশ পাকিস্তান আমলেও ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত ছিল বরিশাল। পর্তুগিজদের মতো ইংরেজ বণিকরাও বন্দর কেন্দ্রিক ব্যবসা করতেন। 1801 সালে বরিশাল শহরের গোড়াপত্তনের সাথে সাথে কীর্তনখোলা নদীর তীরেই শহরের ব্যবসা বাণিজ্য জোরদার হতে থাকে। সেই থেকে এখনো অবধি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল চকবাজারকেই ধরা হয়। কীর্তনখোলা নদী থেকে চকবাজারের দূরত্ব মাত্র কয়েকশো গজ, যার আশেপাশে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। আপনি খেয়াল করলে দেখবেন এই ব্যবসা কেন্দ্রগুলো সবই নদীর পাড়ে। বরিশালের শহর প্রতিষ্ঠা হওয়ার পর পেশাজীবী লোকেরা আস্তে আস্তে করে এই এলাকাগুলো তৈরি করে। 1801 সালে এই শহর প্রতিষ্ঠা করবার পরেই এই পেশাজীবী লোকেরা প্রত্যন্ত এলাকা থেকে এখানে তাদের ব্যবসা বলেন বা বসতি বলেন এগুলো গড়ে তোলে। নগরীর পূর্ব প্রান্তে বয়ে গেছে কীর্তনখোলা নদী। এই নদী থেকে বেশ কিছু খাল শহরের ভিতরে প্রবেশ করেছে। রসুলপুর থেকে শুরু হয়ে জেলখানার পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি জেলখাল হিসেবে পরিচিত। নৌকায় কলা এনে খালপাড়ে আড়তে তা বিক্রি করা হয়। বরিশাল শহর আর জেলার বিভিন্ন স্থানে ক্রেতারা এখান থেকে পাইকারি দরে কলা কিনে বিক্রির জন্য। সারা বছর কলা বেচাকেনা হওয়ার কারণে এই এলাকাটি কলাপট্টি হিসাবে পরিচিতি পেয়েছে। যদিও শুধু কলা নয়, এখানে সব ধরনের মৌসুমি ফল বেচাকেনা হয়। কালের বিবর্তনে জেলখাল খালটি এখন মৃতপ্রায়। এ কারণে এখানকার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানালেন এখানকার ব্যবসায়ীরা। 12 মাস যেহেতু কলাটা বিক্রি হয়, ওই জন্য এই রোডের নাম হচ্ছে কলাপট্টি। এই খালে অনেক আগে আমার বাপদাদার আমলে শুনছি আর কি, এখানে নৌকা, বড় বড় নৌকা আর কি এখান থেকে চলাচল করতো। জোয়ারের সময় পানি থাকে হালকা, বাটার সময় মোটেও থাকে না, একেবারে শুকিয়ে যায়। এজন্য আমাকে বিশাল সমস্যা, কোনো টলার ভিতরে ঢুকতে পারে না, আবার ঢুকলে সেটা বাইরে দিতে পারে না। যেখানে পেঁয়াজের পাইকারি বেচাকেনা হয় সেই এলাকাটির নাম পেঁয়াজপট্টি। পেঁয়াজ ছাড়াও এখানে রসুন, আদা, আলু বেচাকেনা হয়ে থাকে। ফরিদপুর, মাদারীপুর সহ বিভিন্ন জেলা থেকে পেঁয়াজ আনা হয় বরিশালে। ফলে সবসময় ব্যস্ত থাকে এই পট্টি। পেঁয়াজ পরিবহন হয় সড়ক পথে। এখানে শুধু পাইকারি নয়, খুচরা পেঁয়াজও বিক্রি হয়। কিছুটা কম দামে পাওয়ায় অনেকেই এখানে আসেন পেঁয়াজ কিনতে। কমপক্ষে 55 থেকে 60টির মতো দোকান রয়েছে পেঁয়াজপট্টিতে। আমি এখানে আসি পেঁয়াজ কেনার জন্য। অ্যাকচুয়ালি পেঁয়াজপট্টি হিসেবে যেটা বরিশালে পরিচিত, এখানে পাইকারি বিক্রি হয়। দামটাও একটু কম পড়ে, আর মাসিক বাজার হিসেবে দেখা যায় ওভারঅল মিললে হয়তো
কিছুটা সাশ্রয় হয়। অন্য মার্কেটের চাই এই পেঁয়াজ পট্টিতে একটু কম আছে দাম। বোলার দিয়ে আসে, বাখারকুচি দিয়ে আসে, জালকাড়ি দিয়ে আসে, পট্টখালি দিয়ে আসে, অনেক বিভিন্ন বরিশাল শহরের মানুষ কেনে। রাজশাহী, মুন্সিগঞ্জ, তারপরে মাদারীপুর, ফরিদপুর এসব জায়গায় দিয়ে মাল আসে, তো মানুষ আসা কেনাকাটা করে শান্তি পায়। প্যাকেটজাত মরিচের গুঁড়া বাজারে আসার আগে থেকেই শুকনা মরিচ কেনার প্রচলন। বরিশাল জেলায় উৎপাদিত মরিচের বড় একটা অংশ বিক্রির জন্য নিয়ে আসা হয় বরিশালের মরিচপট্টিতে। এখানে 25 থেকে 30টি মরিচের দোকান রয়েছে। মরিচ ছাড়া হলুদও বেচা কেনা হয়। হলুদ মরিচ গুঁড়া করার ব্যবস্থাও রয়েছে এখানে। আমার এখানে হলুদ মরিচ এই দুটোটাই পাওয়া যায়। আমি নিজে হাতে ভাঙাইয়া মানুষের নেয় আমার কাছ দিয়া। দেখা যায় প্যাকেটের চেয়ে আমাদের বাজারে একটু মরিচের দামটা কম, কেন আমাদের এখানে ক্রয় করে সাথে সাথে ভেঙে নেয়। জেলখালের এক পারে কলাপট্টি আর অন্য পারে ফরিয়াপট্টি। এখানে চালের আড়ত রয়েছে। একসময় বরিশালে পাইকারি চালের বাজার ছিল এখানেই। ফরিয়ারা এখানে ব্যবসা বাণিজ্যের জন্য আসতেন, যার কারণে এই জায়গাটির নাম ফরিয়াপট্টি। তবে জায়গাটি চাউলাপট্টি হিসাবেও অনেকের কাছে পরিচিত। উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থান থেকে এখানে চাল আনা হয়। বিভিন্ন দামের ও নামের চাল পাওয়া যায় এখানে। মিনিকেট, 28, বুলেট, মুড়ির চাল, এই আতপ চাল, মানে অনেক ধরনের চাল পাওয়া যায়। বিভিন্ন ধরনের শ্রেণীর আছে, ছোট গরিব শ্রেণীও হয়, মধ্যম শ্রেণীও হয়, আবার বড় শ্রেণীও হয়। আগে একসময় বরিশালের বৃহত্তর বরিশাল থেকে চাল সংগ্রহ হইতো, বাড়াতে আগে চাল কম আসতো। এখন বর্তমানে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ থেকে চালটা আসে। এই বরিশাল এলাকায় এখন চাল পাওয়া যায় না, ওই চালটা খায়ও না, ওই চালটা মার্কেটে চলেও না। বিধায় উত্তরবঙ্গের উপরে এই চালের উপরে নির্ভর করা লাগে। অনেক রিং কস্ট। এক গাড়ি চাল আনতে 30, 35, 40 হাজার টাকা। উত্তরবঙ্গ থেকে এক গাড়ি চাল 30 হাজার টাকা গাড়ি ভাড়া, 35 হাজার টাকা গাড়ি ভাড়া, 40 হাজার টাকা গাড়ি ভাড়া। এরপরে এখানে যা লোড আনলোডিং, এই যে খরচগুলো তো চালের উপরে ওঠে। এবং আড়তদারদের সামান্য কিছু তো লাভ দরকার। একটা গাড়ি চালে 9 লাখ, 10 লাখ টাকা, 11 লাখ টাকা, 12 লাখ টাকাও চিকন চালের দাম হয়। তাই 11-12 লাখ টাকা ব্যাংক থেকে আনতে হয় লোনে, তাহলে তার কয় টাকা ব্যাংক লোন পরিশোধ করতে হয়। তা সে তো আর চালের ব্যবসা থাকতে পারে না। যাদের ক্যাশ আছে তারা হয়তো বা টিকে থাকতে পারে। বরিশালে কাঠপট্টি হচ্ছে এমন একটি বাণিজ্যিক কেন্দ্র যেখানে কাঠের কোনো বেচাকেনা নেই। কাঠপট্টিতে বেচাকেনা হচ্ছে প্রসাধন সামগ্রী, স্বর্ণ, মেডিসিন সহ বিভিন্ন ধরনের পণ্য। কাঠপট্টি দিন দিন জনসাধারণের কাছে এবং ক্রেতাদের কাছে একটি আস্থার জায়গা হয়ে উঠেছে। রাস্তার দুই পাশে কাঠপট্টিতে 5 শতাধিক দোকান রয়েছে। এখানে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে। বরিশাল নগরীর চকবাজার থেকে শুরু হয়ে সদর রোড পর্যন্ত পূর্ব পশ্চিমে কাঠপট্টি সড়কের অবস্থান। কাঠপট্টির নামকরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের কেউ বলছেন কোনো এক কালে এখানে কাঠের ব্যবসা ছিল, আবার কেউ বলছেন এখানে কাঠের ব্যবসা ছিল এ ধরনের কোনো তথ্য তাদের জানা নেই। নামকরণ যেভাবেই হোক, কাঠপট্টি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের প্রয়োজনীয় বহু সামগ্রী এখানে বেচা কেনা হয়। প্রত্যেকটা পট্টির সাথে প্রত্যেকটা জিনিসের যে সংগতি আছে, আমার বয়সের অনুপাতে আমি কাঠপট্টিতে কাঠ নিয়ে কোনো ব্যবসার কোনো সংগতি আমার বয়সে আমি পাইনি। 100 বছর বা 200 বছর আগে যা কোনো কেউ বা কারা যে কাঠের কোনো ব্যবসা করতো সেই দিয়ে হইতে পারে। তারপরে হয়তো বা যে এই যে কাঠপট্টি পদ্মাবতীর মধ্যে
একটা কাঠের ব্যবসা এখনো আছে, সেটাও বহু বছর আগে হইতে। এই কাঠপট্টির ব্যবসাটাই ওইখানে গেল কি না সেটা আমার ধারণা নাই, কিন্তু সেই পদ্মাবতীতে এখনো সেই কাঠের ব্যবসা আছে বা চলতে আছে। নগরীর হাটখোলা এলাকায় রয়েছে লোহা ও ঝালাইপট্টি, হোগলাপট্টি ও সারপট্টি। লোহাপট্টিতে কেউ দা, বটি, কাঁচি, শাবলের পসরা সাজিয়ে বসেছেন, কেউ আবার এগুলো তৈরি করতে ব্যস্ত। এখানে পাওয়া যাচ্ছে সব ধরনের লৌহজাত পণ্য। পাশেই আছে সারপট্টি। এখানে কৃষিকাজে ব্যবহৃত সার, কীটনাশক বেচাকেনা হচ্ছে। আমাদের ব্যবসা হলো কি আপনার দাওয়া, কাঁচি, তারপরে কুড়াল, কোদাল, তারপরে পানসেসনি, শর্তা, হামানদিস্তার, যেমন প্রাচীনতম এই যে পদ্ধতি মাছের কোষ, হ্যাঁ, তারপরে এই যে সারাশি, কোদাল, তারপরে হলো কি আপনার সাপাল, খন্তা, যেগুলি দৈনন্দিন যে কাজের জন্য মানুষের ব্যবহারিক কাজে যে জিনিসগুলো লাগে, ঠিক ওই জিনিসগুলোই আমরা বিক্রি করতেছি। সব কিছুই আধুনিকরণ হওয়ার কারণে আসলে আমাদের এই ম্যানুয়াল যে কাজগুলি, হ্যাঁ, সব কিছু মেশিনের মাধ্যমে। আর এখন এই যে ম্যানুয়াল যে কাজগুলি আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, এগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে। বর্তমানে মনে করেন আমাকে ওই প্লাস্টিকের মালামাল বাইরেই, আমাকে ওই টিনের মালামাল তেমন একটা চলে না। বেচা কিনা তো মনে করেন না আগের মতো তার এই বেচা কিনা নাই, বেচা কিনা বর্তমানে খারাপ। 200-250 কেজি মাল দৈনিক বানাই, তবে মোটামুটি খাইলেই ভালো আছি। এখানে দোকান আছে প্রায় 20-25টা। এই মালগুলো সাধারণত যারা বিল্ডিং করে, তারা নতুন বিল্ডিং করে যারা, তারা নেয়, এবং এগুলো বেশিরভাগই ওই গ্রাম সাইডে পাইকারি যায়। এখানে বিভিন্ন মালামাল, লোহার লঞ্চ, জাহাজ, নাট বল্টু, সব ধরনের নাট বল্টু পাইকারি, আমরা খুচরা পাইকারি বিক্রি করি। আমাদের জাহাজের টিকল আছে, ট্রেন আছে, ওয়ার রূপ আছে, অটো, রিক্সা, ভ্যানের পার্টস আছে, এগুলো আমরা বিক্রি করি আর কি। সচরাচর গ্রামগঞ্জে, বাইরে, শহরের ভিতরে সব জায়গায় আমরা পাইকারি সেল আমরা করি। আগে যা ছিল তার সাথে এখন ভালো আছে, ঠিক আছে। এই ব্যবসাটা আগে তো মনে হয় আছে খুব একটা বেশি লোকে কিনতো না লোহা, ঠিক আছে। এখন লোহা তো সচরাচর সবারই লাগে, ঠিক আছে। নতুন একটা বিল্ডিং উঠিতে গেলে লাগে, পুরনো একটা ঘর উঠিতে গেলে লাগে, সব কিছুতে লোহা দরকার আছে। বরিশালের মেন প্রাণকেন্দ্র তিনটা, ঠিক আছে। হাটখোলা, বাজার রোড আর চক বাজার আর পোর্ট রোড, এই তিনটেই মেন প্রাণকেন্দ্র। আর বরিশালে যত আয় বাণিজ্য যাই দেখেন সব এই 3 জায়গাতেই হয়। আর আমরা পূর্বপুরুষ থেকে দোকানদারি করি, আমার বাবাও করতো, দাদুও করতো, আর আমরা এখন বর্তমানে চলতেছি। আর বর্তমানে এটার ব্যবসা মানে বাণিজ্য খুব ধস, প্লাস্টিকের সামগ্রী বাইরে যাওয়া আমাদের কেনা বেচা খুব বর্তমানে খুব কম হয়। যারা তৈরি করে তারা কমে গেছে, বুঝছেন। অনেকে করে না, অনেকে অন্যান্য কাজ করে। তৈরি করি আবার এই রুজি হয় না, রোজগার হয় না, তখন সারাদিন একটা উলাবনে। এই কাজটা তৈরি করতে সময়ের প্রয়োজন, অধিক সময়ের প্রয়োজন, কিন্তু অর্থ কম আসে, তাদের সংসার চলে না। নগরীর চকবাজার এলাকায় অবস্থিত ফলপট্টি। কমলা, আপেল, খেজুর, বেদানা, আঙ্গুর, মাল্টা সহ বিভিন্ন বিদেশি ফলের পাশাপাশি দেশি মৌসুমি ফলও পাওয়া যায় এখানে। ফলপট্টিতে ফল ছাড়াও এখন খাবার হোটেল এবং আবাসিক হোটেল রয়েছে। জানা সেখানে আছে দোকানপাট, এখানে ছিল না আগে। যত দূর দিয়ে গ্রাম যাইলো এই জায়গায় ফল কিনতে চাইতে হইতো। আমরা আগে তো বেচতে করলেই যেতাম না। আঙ্গুর ফল বা খেজুর বেশিরভাগ কোনোটা থাকে বেশি আর কি, বলে আদার্স আপেল বা অন্য আদার্স যে ফলগুলোতে পাওয়া যায় এটা আর কি। আমি যখন বরিশালে আসি, ছোট যখন ছিলাম প্রথম থেকে আসি, তখন থেকে এখানে আমার ফল কেনা। এখন আমি ওই 17 থেকে এখানে আসছি ফল কিনতে। বরিশালের ব্যবসা বাণিজ্যে পট্টিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে বরিশালের এসব পট্টিতে আসেন বেচা কেনার জন্য। কোথাও পাইকারি, আবার একই সাথে খুচরাও বিক্রি করা হয়। প্রতিদিন এসব স্থানে লেনদেন চলে কোটি কোটি টাকার। বিজনেস জাংশন বা ব্যবসায়িক পট্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই পট্টিগুলো, এই ব্যবসায়িক জংশনগুলো আমাদের বরিশাল তথা দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যকে অনেক সমৃদ্ধ করেছে। এর উপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে হাজার হাজার ব্যবসায়ী, শ্রমিক এবং ক্রেতা জড়িত। এটা বরিশালের অর্থনীতিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আসলে বর্তমানে নগরায়নের ফলে বা শহরের সাইজ অনেক বড় হয়ে গেছে, যে কারণে ব্যবসা কিছুটা এরিয়া সেগ্রিগেট হয়ে আলাদা হয়ে গিয়েছে। কিন্তু তারপরও বরিশালের যেসব পট্টি রয়েছে বা ব্যবসায়িক জংশন রয়েছে, এরা সুনামের সাথেই এদের ব্যবসায়িক অর্থনৈতিক কার্যক্রম এরা চালিয়ে যাচ্ছে। পট্টির একটা অর্থনৈতিক সামাজিক গুরুত্ব রয়েছে। আমি যদি অর্থনৈতিক গুরুত্ব বলি তাহলে সেটা হচ্ছে যখন কোনো একটি ব্যবসা গড়ে ওঠে, স্বাভাবিকভাবে এটি ব্যবসায়ীরা চায় সমগোত্রীয় ব্যবসা প্রতিষ্ঠান যাতে পাশাপাশি থাকে। এটি যেমন ব্যবসায়ীদের জন্য সুবিধা হয়, তেমনি তাদের বাজারজাতকরণের জন্য এটি কিন্তু একটা নিয়ামক হিসাবে কাজ করে। একই সাথে যে ব্যক্তি অর্থাৎ যিনি ভোক্তা, তিনি পণ্য ক্রয় করতে চান, ভোগের জন্যই হোক অথবা পাইকারি ব্যবসার জন্য হোক না কেন, তার জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ। কেননা তিনি একই জাতীয় পণ্যের অনেকগুলো বাজার সেখানে পাচ্ছেন, যার ফলে সেখানে কিন্তু একচেটিয়া কারবারের সুযোগটা কম, এবং সেই ক্ষেত্রে কিন্তু ভোক্তা এবং বিক্রেতা দুই পক্ষে কিন্তু লাভবান। যেহেতু এটি আমাদের ঐতিহ্যের ধারক এবং বাহক এবং একই সাথে এটি আমাদের অর্থনীতি প্রবৃদ্ধিতেও সহায়তা করে, তাই আমাদের উচিত এই সকল পট্টিতে বিভিন্ন ধরনের যেগুলো আমরা বলি সামাজিক সুবিধা বলি, অর্থনৈতিক সুবিধা বলি এবং আমরা অবকাঠামোগত সুবিধা বলি, এগুলো যাতে আমাদের সেটি সিটি কর্পোরেশনই হোক অথবা সেটি পৌরসভাই হোক, তারা যেন সেগুলো সবসময় নিরস সরবরাহ সেখানে রাখে, যাতে মানুষজন সেখানে সহজে যাতায়াত করতে পারে। এতে ব্যবসার আকার প্রকৃতিও যেমন বাড়বে, বেকারত্বের হারও দূর হবে, তেমনি আমাদের মতো সাধারণ মানুষ আছে তারাও সেখানে। বরিশালে 11টি পট্টির মধ্যে হোগলা ও চামড়া পট্টি প্রায় বিলুপ্তির পথে। তবে পট্টির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে সিলভার পট্টির নাম। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।